নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন। 13 তারিখেই জানা যাবে ভোটের ফল, জানালেন ইসি আনোয়ার। দেরি হতে পারে দুর্গম এলাকায়। মোবাইল সহ ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে ইসির নিষেধাজ্ঞা, রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনা। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডাক্তার শফিকুর ও তারেক রহমান, দেবেন নির্বাচন নিয়ে বার্তা। সন্ধ্যায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। হেফাজতের ভোট নিয়ে বিএনপি জামাতের টানাটানি, দুই জোটে বিভক্ত কওমি মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংক। অবস্থান স্পষ্ট করলেন মহিবুল্লাহ বাবুনগরী। জাতীয় পার্টির ঘাঁটি রংপুরের শক্ত অবস্থানে বিএনপি জামায়াত, ভোটারদের মন জয়ে মরিয়া জাপার প্রার্থীরাও, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচনের দিন বাস চলাচল নিয়ে মিলল নতুন বার্তা, বিকেল পর্যন্ত বন্ধ থাকবে অধিকাংশ বাস সার্ভিস। রাত থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি, জানালো বাস মালিক সমিতি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বৃহস্পতিবার সকাল 7:30 থেকে সারা দেশে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। বিরতিহীন ভোট গ্রহণের পর ঠিক বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। তবে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় নির্বাচন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ ভোটারদের মাঝে। বিশেষ করে কবে ঘোষণা হবে নির্বাচনের ফলাফল তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে অনুষ্ঠিত হওয়া সব নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ। জানান, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল সেগুলো সবার সহযোগিতায় এর মধ্যে কাটিয়ে ওঠা হয়েছে। বৃহস্পতিবার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কমিশন। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের আশঙ্কা করা হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোনোভাবেই 3 দিন নয় বরং শুক্রবারের মধ্যেই ফলাফল দেওয়া যাবে। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে ফলাফল দ্রুত সংগ্রহ করা সম্ভব, যদিও দুর্গম এলাকার কারণে কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে। নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি 2 ঘন্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। এছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি ওন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই কমিশনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানায় ইসি। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, সংসদ ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার বা সাধারণ আনসার কিংবা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবে না। এছাড়া ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও পিকআপ চলাচল 24 ঘন্টা বন্ধ থাকবে। মোটরসাইকেলের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর। 10 ফেব্রুয়ারি রাত থেকে 13 ফেব্রুয়ারি রাত পর্যন্ত টানা 72 ঘন্টা মোটরসাইকেল চালানো যাবে না বলেও জানিয়েছে ইসি। আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, অ্যাম্বুলেন্স এবং বিটিআরসির গাড়ি এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া পাসপোর্ট বা টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরের যাত্রী ও দূরপাল্লার বাস চলাচলের অনুমতি পাবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসি। ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা সহ নির্দিষ্ট 3 শ্রেণীর কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়। বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য
সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো যুক্তি নেই। এমনটা আগে কখনো দেখেননি। এর মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। বলেন, মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অনুমতি না। এটা স্পষ্ট ঠক্কারি সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে না উল্লেখ করে বলেন, মোবাইলের মাধ্যমে সাংবাদিকেরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কিন্তু দখল, ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত মোবাইল ফোন কার্যকর হবে। সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড হয়ে যাবে। এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলেও জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে। এছাড়া জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে এবং বিএনপির চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এর মধ্যে 8টি রাজনৈতিক দল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য আগ্রহ জানিয়েছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা হেফাজত ইসলামের আতুরঘর। ভোটের মাঠে যেন রয়েছে অরাজনৈতিক সংগঠনটির বিশেষ গুরুত্ব, কেননা কওমি মাদ্রাসা কেন্দ্রিক রয়েছে বড় একটি ভোট ব্যাংকও। এটাকে কাজে লাগাতে হেফাজতকে কাছে টানার চেষ্টায় মরিয়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকেই ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে চাইছিল জামায়াত। তখন থেকে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করে হেফাজতে ইসলাম। জামায়াতকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন সংগঠনটির আমির। এছাড়া বিএনপিকে সমর্থন দেওয়ার কথাও বলছেন তিনি। অন্যদিকে হেফাজতের সঙ্গে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস ও নিজামে ইসলাম পার্টি রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোটে। বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। হেফাজতের নেতৃত্বে রয়েছেন এসব ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা। তারা দুই জোটে ভাগ হওয়ায় হেফাজতের ভোট ব্যাংকও বিভক্ত হয়ে গেছে। এর প্রভাব দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায়। হেফাজতে থাকা দলগুলোর নেতাকর্মীদের কেউ বিএনপি, আবার কেউ জামায়াতে জোটে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও মাদ্রাসাটির মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরি বলেন, কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে সরানো এই সংগঠনের কাজ নয়। জামায়াত নিয়ে হেফাজতের আমির কোন প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন এটা তারাই বলতে পারবেন। তবে হেফাজত আমিরের বক্তব্যটিকে সমর্থন করে হেফাজত ইসলামের আরেক যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, আকীদাগত কারণে অবস্থান পরিষ্কার করছেন হেফাজত আমির। জামায়াতের রাজনীতি এখন ক্ষমতা কেন্দ্রিক। তারা ইনসাফের কথা বলছেন, কিন্তু আল্লাহর আইনের কথা বলছেন না। এসব কারণে হেফাজত ইসলাম জামায়াতের সঙ্গে নেই বলেও জানান তিনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগরে জামায়াতের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম 2 আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন বলেন, হেফাজতে আমির জামায়াতকে নিয়ে যেসব সমালোচনা করেছেন সেগুলো তিনি কেন করছেন কিংবা এসব সমালোচনার কোনো যুক্তি আছে কিনা তা তাদের জানা নেই। জনগণ এর বিচার বিবেচনা করবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। রংপুর বিভাগ একসময় ছিল জাতীয় পার্টির ঘাঁটি। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বদলে গেছে চিত্র। আগের সে শক্ত অবস্থান আর নেই।
স্থানীয় ভোটারদের মতে এবার লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। রংপুর জেলার ৬টি আসনের মধ্যে রংপুর ১, রংপুর ৫ ও রংপুর ৬-এ জামায়াত বিএনপি দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি। রংপুর ৩ আসনে শক্ত অবস্থানে থাকা জাপাও এবার বিএনপি ও জামায়াতের চ্যালেঞ্জের মুখে। রংপুর ১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে তাই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। রংপুর ২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বিপরীতে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল ও বিএনপির মোহাম্মদ আলী সরকার লড়াইয়ে রয়েছেন। রংপুর ৩ আসনে জাপার প্রার্থী জিএম কাদের। এই আসন দীর্ঘদিন ধরে জাপার দখলে থাকলেও এবার বড় চ্যালেঞ্জের মুখে। রংপুর ৪ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা। তবে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আখতার হোসেনের অবস্থানও বেশ শক্ত। জাপার প্রার্থী আবু নাসেরও চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। পঞ্চগড় ১ আসনে লড়ছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জামির। এই আসনে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধের আভাস দিচ্ছেন ভোটাররা। পঞ্চগড় ২ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও ২ আসনে জাপার নুরুন্নাহার বেগম ও গণ অধিকার পরিষদের ফারুক হাসান অন্যান্য প্রার্থীদের সাথে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ঠাকুরগাঁও ৩ আসনে জাপার প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন, জামায়াতের মিজানুর রহমান ও বিএনপির প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। লালমনিরহাটের ৩টি আসনের একটিতে বিএনপি শক্ত অবস্থানে থাকলেও বাকি দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন জামায়াতের প্রার্থীরা। গাইবান্ধা ১ থেকে লড়ছেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ভোটারদের মন জয়ে চেষ্টা চালাচ্ছেন পুরোদমে। কুড়িগ্রাম জেলার 4টি আসনের মধ্যে কুড়িগ্রাম ১-এ জামায়াত জাপা বিএনপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মত ভোটারদের। দিনাজপুরের 6টি আসনে জাপার তেমন কোনো প্রভাব নেই। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জানিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল। এমন পরিস্থিতিতে দূরপাল্লার বাস চলবে কিনা সে বিষয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি। মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে। ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও ১১ ফেব্রুয়ারির টিকিটের চাহিদা তুলনামূলক কম। এছাড়াও ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে। মূলত পরিবহন শ্রমিকরা ভোট দেওয়ার জন্য ছুটিতে থাকায় এই সাময়িক বিরতি ঘটবে। তবে ভোট গ্রহণ শেষে রাতে পুনরায় বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় মালিক সমিতি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘন্টা মোটরসাইকেলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন এবং জরুরি সেবায় নিয়োজিত যান চলাচলের ক্ষেত্রেই বিধিনিষেধ শিথিল থাকবে। ফলে সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কোনো আইনি বাধা থাকছে না।